বন্ধুরা, কেন একজন পরিচ্ছন্নতাকর্মী স্বামীর সামনে নত হলেন? কেন একজন তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রীর চোখ থেকে সেই যন্ত্রণা বেরিয়ে এলো যা তিনি বছরের পর বছর ধরে নিজের ভেতরে আটকে রেখেছিলেন? কারণটি যখন সামনে এলো তখন সত্যি সবাই কেঁদে উঠল। প্রায় সকাল ৮টা বাজছিল। শহরের বাতাসে সেই হালকা ঠান্ডা সতেজতা ছড়িয়েছিল, যখন সূর্য পুরোপুরি ওঠেনি, তবে আলো ধীরে ধীরে দেয়াল, ছাদ আর রাস্তায় নামতে শুরু করেছে। লোকেরা তাদের দৈনন্দিন কাজ শুরু করতে ব্যস্ত ছিল। কোনো দোকানের ঝাঁপ উঠছিল, কোনো মোড়ে চায়ের প্রথম বাষ্প উঠছিল, কিছু শিশু স্কুলের দিকে ছুটছিল, এবং কোথাও কোথাও পরিচ্ছন্নতা কর্মীদের ঝাড়ুর শব্দ সকালের নীরবতা ভেঙে শোনা যাচ্ছিল। এই ব্যস্ততার মধ্যে আইপিএস অফিসার নেহা রাঠোর তার সরকারি জিপে বসেছিলেন। আজ তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরিয়েছিলেন। কাজ কি ছিল, কারণ কি ছিল, সেই তথ্য কেবল তার এবং তার সচিবের কাছেই ছিল। কিন্তু তার চেহারার গাম্ভীর্য বলছিল যে এই দিনটি কেবল একটি সাধারণ দিন ছিল না, বরং গভীর কোনো উত্তেজনার শুরু ছিল। তার চিন্তাভাবনায় এক অদ্ভুত ভার ছিল, যেন কোনো অসমাপ্ত সিদ্ধান্ত তার ভেতরে অনবরত কড়া নাড়ছিল। জিপটি স্থির গতিতে এগিয়ে যাচ্ছিল। ড্রাইভার নীরব ছিল। নেহার চোখ জানালার দিকে নয়, বরং স্মৃতির কোনো দূর কোণে আটকে ছিল। তার পোশাকের কাঠিন্য এবং শহরের সকালের স্নিগ্ধতা যেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করছিল। সাধারণত নেহা রাস্তায় ঘটে যাওয়া কার্যকলাপের দিকে বেশি মনোযোগ দিতেন না। তার জগৎ ফাইল, মামলা, মিটিং এবং সিদ্ধান্তে ভরা থাকত। কে দোকান খুলছে, কে পরিষ্কার করছে, এসব তার চোখের সামনে দিয়ে গেলেও মনে প্রবেশ করত না। কিন্তু সেই সকালে কিছু একটা ভিন্ন ছিল। জিপটি একটি বড় মোড়ে পৌঁছাতেই ট্রাফিক কিছুটা ধীর হয়ে গেল। সামনে হালকা জ্যাম ছিল। ড্রাইভার ব্রেক কষল এবং নেহার চোখ অজান্তেই জানালার বাইরে চলে গেল, যেন কোনো অদেখা শক্তি তার মুখ ঘুরিয়ে দিয়েছে। রাস্তার ধারে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দিচ্ছিলেন। ধুলো উঠছিল। সূর্যের প্রথম রশ্মি তাদের মাথার ওপর হালকা সোনালি আভা তৈরি করছিল। তাদের মধ্যে একজন লোক ছিল যাকে অন্যদের মতোই লাগছিল। সাধারণ পোশাক, হাতে ঝাড়ু, বহিরোজকা কাজ। কিন্তু তার ঝাড়ু দেওয়ার ধরনে, তার হাঁটার ভঙ্গিতে, তার ক্লান্তিতে এমন কিছু ছিল যা নেহার হৃদয়ে এক অজানা আলোড়ন সৃষ্টি করল। তিনি ধীরে ধীরে তার মুখটা সামান্য ঘোরালেন, যাতে জানালার ওপাশের চেহারাটি স্পষ্টভাবে দেখা যায়। এবং পরের মুহূর্তেই তার শ্বাস যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে থেমে গেল। সেই মুখটি ছিল তারই। বহু বছর পুরনো একটি আওয়াজ তার ভেতরে বেজে উঠল। যে স্মৃতিগুলোকে তিনি গভীরে কবর দিয়েছিলেন তা হঠাৎ বিদ্যুতের মতো ঝলসে সামনে চলে এলো। সেই লোকটি ছিল মোহিত। সেই মোহিত যাকে তিনি একসময় নিজের স্বামী বলেছিলেন। সেই মোহিত যাকে তালাক দিয়ে তিনি নিজের জীবনের নতুন পথ বেছে নিয়েছিলেন। সেই মোহিত যার সাথে কাটানো ৭ বছর যেন আজ হঠাৎ কোনো সিনেমার মতো আবার সামনে এসে দাঁড়িয়েছে। আর সেই মোহিত যার অতীত, কষ্ট এবং সংগ্রাম তিনি কখনো পুরোপুরি বোঝার চেষ্টাই করেননি। মোহিত দাঁড়িয়েছিল, শান্ত, ক্লান্ত, ঝাড়ু দিচ্ছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগ নেই, কোনো কথা নেই। তার মুখটি ছিল একেবারে শূন্য, যেন জীবন তার সমস্ত আশা চুরি করে নিয়েছে, যেন সে হার মানতেও শিখেছে আর সহ্য করতেও। নেহার বুকে যেন কেউ ভারী পাথর রেখে দিল। তার চোখ ভরে এলো, কিন্তু তিনি পলক ফেলে সেগুলোকে আটকে দিলেন। তিনি চাইলেন মোহিতকে ডাকতে, কিন্তু গলা থেকে আওয়াজ বের হল না। তা ভেতরেই কোথাও আটকে গেল, যেন শব্দ তাকে ছেড়ে চলে গেছে। তিনি খুব ধীরে, কাঁপতে থাকা গলায় ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও। ড্রাইভার চমকে গেল। নেহা ম্যাডামের এমন স্বর সে আগে কখনো শোনেনি। সে সাথে সাথে ব্রেক কষল। নেহা দরজা খুলে নামলেন। তার পা ভারী হয়ে গিয়েছিল, হৃৎপিণ্ড নিজের গতিতে কাঁপছিল, কিন্তু তার চোখ কেবল মোহিতের দিকে নিবদ্ধ ছিল। মোহিত ঝাড়ু থামিয়ে এক মুহূর্তের জন্য ওপরে তাকাল। তাদের চোখ মিলল, এবং সেই এক মুহূর্তে যেন গোটা পৃথিবী চুপ হয়ে গেল। গাড়ির শব্দ নেই, লোকের কোলাহল নেই, সকাল নেই, শুধু এক নীরবতা, এত গভীর যে তাতে তাদের পুরো অতীত যেন ডুবে গেল। মোহিতের চোখে কোনো টিপ্পনী ছিল না, রাগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না। সে চমকেও গেল না। সে শুধু হালকা করে মাথা ঝোঁকাল, যেন কোনো কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে। সেই নারীকে, যার সাথে সে ৭ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিল। আর সেই মুহূর্তেই নেহা ভেতর থেকে ভেঙে পড়লেন। ভেতরে চুপচাপ, কোনো আওয়াজ না করে তিনি অনুভব করলেন যে তাদের মধ্যে সেই সম্পর্ক যা একসময় আগুনে জ্বলে শেষ হয়ে গিয়েছিল, তার ছাই আজও তার হৃদয়ের কোনো অদেখা স্তরে চাপা পড়ে আছে।
আর আজ সেই ছাই হঠাৎ ধোঁয়া হয়ে তার শ্বাস-প্রশ্বাসকে আচ্ছন্ন করতে শুরু করেছে। এই সেই ধোঁয়া ছিল যাতে একসময় তার পুরো সংসার পুড়ে গিয়েছিল, এবং এখন সেই ধোঁয়াই তার চোখকে আবার অস্ত্রসিক্ত করছে। মোহিত নেহাকে এক মুহূর্ত দেখল, শুধু এক মুহূর্ত। তারপর সে ঝুঁকে ঝাড়ু তুলে নিল, যেন তার দুনিয়ায় নেহার থাকা বা না থাকা আর কোনো গুরুত্ব বহন করে না। যেন সে সেই জীবনে ফিরে যাচ্ছে যেখানে এই সব কেবল একটি পুরনো গল্প হয়ে গেছে। সে সেই মোহিত ছিল যে একা নিজের লড়াই লড়ছিল, অভিযোগ ছাড়া, অংশীদারিত্ব ছাড়া, কোনো আশা ছাড়া। নেহা ধীরে ধীরে এক পা এগিয়ে গেলেন। তার ঠোঁট কাঁপছিল, যেন কোনো আটকে থাকা ব্যথা হঠাৎ বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু তারপর তিনি নিজেকে থামিয়ে দিলেন। কি বলবেন, কিভাবে বলবেন, কোন অধিকারে বলবেন? তিনি নিজেকে একজন অফিসার ভাবতেন, কিন্তু রাস্তার পাশে দাঁড়ানো এই লোকটি কেবল একজন পরিচ্ছন্নতা কর্মী ছিল না। সে ছিল তার অতীত, তার ভাঙা ঘর, তার হারানো হাসি। এই লোকটি একসময় তার স্বামী ছিল, এবং এই সত্য আজ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে জিপের পেছনে দাঁড়িয়ে থাকা সিপাহী আওয়াজ দিলেন, ম্যাডাম, দেরি হচ্ছে। নেহা আওয়াজ শুনলেন, কিন্তু জবাব দিলেন না। তার চোখ মোহিতের দিক থেকে সরছিলই না। তিনি তাকে এমনভাবে দেখছিলেন যেন কোনো মানুষ তার অতীতের কোনো ছবিকে হঠাৎ সামনে জীবন্ত দাঁড়িয়ে থাকতে দেখছে। যেন এই মুহূর্তে তার শরীর রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু তার আত্মা সেই পুরনো সময়ে ফিরে গিয়েছিল, যখন মোহিত তার জীবনের অংশ ছিল, এবং তিনি নিজে অন্য কোনো জগতে নিঃশ্বাস নিতেন। মোহিত মাথা নিচু করে ধীরে ধীরে ধুলো সরাতে থাকল, আর নেহার মনে হল যে হয়তো কখনো কখনো জীবন নীরবতা ঢেকে নেয় যে শব্দ তার সামনে ছোট মনে হতে থাকে। ড্রাইভার এবং সিপাহী একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই একই প্রশ্ন ছিল, ম্যাডাম হঠাৎ এভাবে থেমে গেলেন কেন? কিন্তু সেই মুহূর্তে নেহার ভেতরে না চাকরি ছিল, না পোশাক, না পদ, না কোনো দায়িত্ব। সেই মুহূর্তে তার পুরো অস্তিত্ব কেবল একটি সত্যের সামনে দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়ানো লোকটি কোনো সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ছিল না, বরং তার কেটে যাওয়া জীবন ছিল। একটি সম্পর্ক যা ছাই হয়ে গিয়েছিল, কিন্তু যার কণাগুলো এখনও তার হৃদয়ের কোনো বন্ধ কোণে আটকে ছিল। এমন একটি নীরব প্রশ্ন যা স্বীকার করার সাহস তিনি কখনো জোগাড় করতে পারেননি। মোহিত আবার ঝাড়ু তুলে নিল। তার হাত সেই ক্লান্তি, সেই অভ্যাস এবং সেই নীরবতার সাথে চলতে লাগল, যেন সে বলতে চাইছে যে এখন তার দুনিয়ায় কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সে সেই আশাগুলোকে, সেই স্বপ্নগুলোকে, সেই দেয়ালে ঝোলানো ছোট ছোট স্বপ্নগুলোকে বহু আগেই নামিয়ে নর্দমায় ভাসিয়ে দিয়েছে। সে এখন সেই জীবনেরই অংশ যেখানে প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু তার জীবনে কোনো আলো আসে না। নেহা একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল, তার শ্বাস আটকে গিয়েছিল, যেন মাটি তার পা ধরে ফেলেছে। তার ভেতরে শত শত প্রশ্ন উঠল, কি বলি, কিভাবে বলি, কেন বলি? কিন্তু কোনো প্রশ্নই সম্পূর্ণ হল না। প্রতিটি শব্দ গলায় গিয়ে ভেঙে গেল, প্রতিটি বাক্য যেন তার ভেতরেই দম ছাড়ছিল। সেই সময় রাস্তায় ভিড় বাড়তে লাগল। লোকজনের আনাগোনা শুরু হল। ট্রাফিক সিগন্যাল বদলাল, দু একটি গাড়ি হর্ন বাজাল, দোকানের ঝাঁপ খুলতে থাকল, দুনিয়া চলতে থাকল। কিন্তু নেহার জন্য সময় সেখানেই থেমে গিয়েছিল, সেই জায়গায় যেখানে মোহিত আবার ঝাড়ুকে বাতাসে তুলে তার অদেখা দুনিয়ায় ফিরে গেল। সিপাহী এক পা এগিয়ে বললেন, ম্যাডাম, আমাদের বেরোনো উচিত। সেই মিটিং। সে পুরোটা বলার আগেই নেহা শুধু হাত তুলে দিলেন। তার আঙুলে হালকা কম্পন ছিল। সিপাহী তৎক্ষণাৎ সরে গেল, যেন সে এমন কোনো যন্ত্রণাকে ছুঁয়ে ফেলেছে যা ছোঁয়া উচিত ছিল না। নেহা গভীর শ্বাস নিলেন, নিজেকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখ তখনও মোহিতের দিকে নিবদ্ধ ছিল। তার ভেতরে একটি ছোট আশা ছিল যে মোহিত একবার তাকে দেখুক, একবার চিনতে পারুক, একবার কোনো শব্দ, কোনো ভাব, কোনো স্পন্দনই হোক, কিছু একটা দিক, যাতে তার মনে হয় যে এই সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। কিন্তু হয়তো মোহিতের ভেতরে সেই জায়গাটি এখন চিরতরে শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর নেহা ভারী পায়ে জিপের দিকে ফিরতে শুরু করলেন। তার পদক্ষেপগুলো এমন লাগছিল যেন তিনি নিজের বিরুদ্ধেই হাঁটছেন। ড্রাইভার ইঞ্জিন চালু করল, জিপ এগিয়ে চলল, কিন্তু নেহার চোখ পেছনেই স্থির ছিল,
সেই রাস্তায়, সেই ফুটপাতে, সেই লোকটির ওপর যে তার নীরবতার মধ্যে ততটাই শক্তিশালী দেখাচ্ছিল যতটা সে ভেঙে চুরে গিয়েছিল। দূরত্ব বাড়তে লাগল, শহরের শব্দ কানে আসতে লাগল। তখনই ড্রাইভার ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, সব ঠিক আছে? নেহা কোনো জবাব দিলেন না। তিনি শুধু চোখ বন্ধ করলেন। তার ভেতরে ঝড় উঠেছিল, সেই ঝড় যা বহু বছর ধরে কোথাও গভীরে চাপা ছিল এবং আজ প্রথমবারের মতো ফেটে বেরিয়ে আসার চেষ্টা করছিল। তিনি নিজেকে সেই পুরনো সময়ে নিয়ে গেলেন। মোহিতের সরল কথা, তার শান্ত স্বভাব, তার ছোট দুনিয়া, তার নিঃস্বার্থ ভালোবাসা, তার হাসি, তার সংগ্রাম, সেই সংগ্রাম যা হয়তো নেহা কখনো সত্যিই বোঝেননি। তার মনে পড়ল ডিভোর্সের শুনানির কথা, কোর্টরুমের ঠান্ডা বাতাস, বিচারকের কণ্ঠস্বর, মোহিতের নীরবতা এবং তার নিজের কঠোর সিদ্ধান্ত। কাগজে লেখা সেই লাইনগুলো আজ তার চোখে বিঁধতে শুরু করল। জিপ এখন মূল রাস্তায় এসে গিয়েছিল। শহর তার স্বাভাবিক গতিতে চলছিল, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু নেহার পৃথিবী উল্টে গিয়েছিল। হঠাৎ তিনি বললেন, ড্রাইভার, গাড়ি ফিরিয়ে নাও। ড্রাইভার চমকে গেল। ম্যাডাম, ফিরিয়ে নেব? হ্যাঁ, যেখানে আমরা এইমাত্র ছিলাম সেখানেই। ড্রাইভার সাথে সাথে ইউটার্ন নিল। সিপাহী পেছনে ফিরে তাকে দেখতে লাগল। সে বুঝতে পারছিল না কেন ম্যাডাম এমন করছেন। নেহার শ্বাস দ্রুত হতে লাগল, হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। তিনি নিজেও জানতেন না যে সেখানে ফিরে গিয়ে কি বলবেন, কিন্তু কিছু একটা ছিল, কোনো অব্যক্ত যন্ত্রণা, কোনো নিভে যাওয়া স্ফুলিঙ্গ, কোনো ভেঙে যাওয়া সম্পর্ক তাকে আবার টেনে নিয়ে গিয়েছিল। জিপ ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাল। নেহার চোখ অস্থিরভাবে তাকে খুঁজতে লাগল, আর জিপ থামার সাথে সাথেই নেহার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। মোহিত সেখানে ছিল না, কেবল ঝাড়ু রাখার জায়গায় হালকা ধুলো বাতাসে উড়ছিল। ফুটপাতের নতুন করে পরিষ্কার করার চিহ্ন দেখা যাচ্ছিল, যেন সে কয়েক মিনিট আগেই সেখানে ছিল এবং তারপর কোনো ছায়ার মতো অদৃশ্য হয়ে গেছে। নেহা চারদিকে দেখলেন, ভিড়, লোক, দোকান, ট্রাফিক, কিন্তু মোহিত কোথাও দেখা গেল না। কিছুই না, যেন সে আসেনি, যেন সে ছিল এক নীরব স্বপ্ন যা সকালের আলোয় মিশে গেছে। তার ঠোঁট থেকে একটি ভাঙা স্বর বের হল, মোহিত, কিন্তু সেই আওয়াজটি শুধু বাতাস শুনল এবং কোনো জবাব ফিরিয়ে আনল না। নেহা সেখানেই অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন, ভেঙে পড়লেন, এবং সেই সত্যের সামনে যা তিনি এত বছর ধরে অনুভব করেননি, যে কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও গভীর নীরবতার মধ্যে ফিরে এসে হৃদয়কে আবার নাড়িয়ে দিয়ে যায়। নিজের পোশাকের কাঠিন্যের মধ্যে অতীতের সবচেয়ে নরম, সবচেয়ে তীক্ষ্ণ আঘাতটি নিয়ে নেহা কিছু পলের জন্য শুধু বাতাসের দিকে তাকিয়ে রইলেন। সেই বাতাস যা সেই দিকেই বইছিল যেদিকে মোহিত কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু বাতাস কখনো কোনো চিহ্ন ছেড়ে যায় না, এবং হয়তো মোহিতের জীবনও এখন এমন এক অচেনা পথ হয়ে উঠেছিল যেখানে তার কোনো ঠিকানা নেই, কোনো পরিচয় নেই, কোনো অপেক্ষা নেই। সেটি এমন এক অধ্যায় ছিল যা দুনিয়া পড়ুক বা না পড়ুক, নেহার হৃদয়ের বইতে চিরকাল অসম্পূর্ণ থেকে যাবে। সিপাহী ধীরে বললেন, ম্যাডাম, চলি? কিন্তু সেই আওয়াজ নেহার কাছে অনেক দূর থেকে আসা মনে হলো, যেন তিনি অন্য কোনো জগতে দাঁড়িয়ে আছেন, যেখানে শহরের আওয়াজ, গাড়ির কোলাহল, দোকানের কথাবার্তা সব ধীরে ধীরে কুয়াশায় বদলে যাচ্ছে। চারপাশের সবকিছু ঝাপসা, কিন্তু ভেতরে জেগে ওঠা যন্ত্রণা তীক্ষ্ণ ও স্পষ্ট হচ্ছিল। নেহা নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তিনি একটি লম্বা, গভীর শ্বাস নিলেন, কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে কোনো ভাঙা শিখার মতো কেঁপে উঠল, যেন ভেতরে কোনো পুরনো স্মৃতি হঠাৎ জ্বলে উঠেছে, এবং তার ধোঁয়া তার চোখের পেছনে সমস্ত দৃঢ়তাকে অস্পষ্ট করে দিয়েছে। তিনি জিপের দিকে পা বাড়ালেন, কিন্তু তার হৃদয় তখনও সেই জায়গায় আটকে ছিল। সেই ফুটপাত, সেই সকালের ধুলো, সেই ঝাড়ুর মৃদু আওয়াজ, আর সেই মানুষটি, মোহিত, যে একসময় তার সব কিছু ছিল এবং এখন একটি নীরব ছায়া হয়ে শহরের ভিড়ে হারিয়ে গেছে। জিপে বসতে গিয়ে তার হাত হালকা কেঁপে গেল। ড্রাইভার কিছু না জিজ্ঞেস করেই গাড়ি এগিয়ে নিয়ে গেল, কিন্তু নেহা এখন বাইরে তাকাচ্ছিলেন না। তার চোখ ছিল ভেতরের দিকে, খুব ভেতরে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে উকি দেবার সাহস করেননি। এতক্ষণ তিনি শুধু দেখেছিলেন, কিন্তু এখন অনুভব করা শুরু করলেন। তিনি নিজের আঙুলগুলো শক্ত করে ধরে রাখলেন, যেন নিজেকে ভেঙে পড়া থেকে আটকাচ্ছেন। কিন্তু অতীতের এক একটি স্তর খুলতে লাগল, ধীরে, গভীর থেকে, কোনো আওয়াজ ছাড়াই। আর প্রতিটি স্তরে কোথাও না কোথাও মোহিত ছিল, তার নিজের হারানো অংশ, সেই অংশ
যা তিনি কখনো স্বীকার করেননি যে আজও জীবিত আছে। মোহিতের শান্ত মুখ, তার সরল হাসি, ঘরের সেই কোণ যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে বই পড়ত, সব এক এক করে নেহার চোখের সামনে ভেসে উঠতে লাগল। সেই স্টিলের গ্লাস যাতে সে প্রতি সকালে চা খেত, তাদের ছোট ছোট তর্ক, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের সিদ্ধান্ত, এবং তারপর সেই শেষ দিন, সেই দিন যখন নেহা পেছনে না তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়েছিলেন। তার মনে হলো সেই পুরনো ঘর, পুরনো কথা, পুরনো সম্পর্ক সব হঠাৎ এই সকালে রাস্তার মাঝে দাঁড়িয়ে তাকে গভীরভাবে দেখছে। তার ভুল, তার অহংকার, তার একতরফা সিদ্ধান্ত এবং তার ভয়াবহ ফল সব একসঙ্গে তার সামনে এসে গেল। গাড়ি এখন শহরের ভিড়ভাট্টার এলাকায় পৌঁছে দিয়েছিল, কিন্তু নেহার চোখ ভিড়কে দেখছিল না, তা শুধু শূন্যতায় হারিয়ে গিয়েছিল। তার ভেতরের তোলপাড় বাইরের সমস্ত কোলাহলকে গ্রাস করে নিয়েছিল। ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমরা কি হেডকোয়ার্টারে যাব নাকি অন্য কোথাও? নেহা খুব ধীরে বললেন, থানায় চলো। এই স্বরে আদেশের কঠোরতা ছিল না, অফিসারের শীতলতাও ছিল না। এই কণ্ঠস্বর ছিল একজন ক্লান্ত মানুষের, এমন একজন ব্যক্তির যিনি নিজের সাথেই লড়ছিলেন। থানায় পৌঁছাতেই কর্মকর্তারা স্যালিউট করলেন, ফাইল এগিয়ে দেওয়া হলো, মিটিংয়ের এজেন্ডা বলা হলো। কিন্তু নেহা অনুভব করলেন যে তার চোখ কোনো ফাইলের ওপর স্থির হতে পারছিল না। তার মন কোনো আদেশ, কোনো আলোচনা, কোনো দায়িত্বে প্রবেশ করছিল না। প্রতিটি শব্দের পেছনে একটি ছবি ভেসে বেড়াচ্ছিল, মোহিত ঝাড়ু দিচ্ছে। সেই দৃশ্য তার চিন্তার ভেতরে বারবার ফুটে উঠছিল, যেমন তার ধুলো এখন তার হৃদয়ে জমতে শুরু করেছে। একজন সিনিয়র অফিসার বললেন, ম্যাম, এই নথি। নেহা মাঝখানে ধীরে কিন্তু দৃঢ়স্বরে বললেন, আপনারা কিছুক্ষণ মিটিং শুরু করুন, আমি কিছুক্ষণ পরে আসছি। তিনি টেবিল থেকে উঠে কেবিনের দরজা বন্ধ করলেন এবং একা চেয়ারে বসে পড়লেন। ঘরে নীরবতা ছিল, কিন্তু তার ভেতরে ঝড়। এই ঝড় এত গভীর ছিল যে শ্বাস নেওয়াও ভারী লাগছিল। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, তিনি কি তার জীবনের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন? এটি কি সেই মোড় যেখানে মানুষ তার সিদ্ধান্তগুলো নতুন করে দেখতে শুরু করে? মোহিত তার দায়িত্ব ছিল না, সে এখন তার জীবনের অংশও ছিল না। কিন্তু সে কি কেবল দায়িত্বের গণ্ডির মধ্যেই আসত, নাকি সে সেই ভুলগুলোর বোঝা ছিল যা নেহা কখনো স্বীকারই করেননি? তিনি মোবাইল তুললেন। মোহিতের নম্বর অনেক আগেই মুছে দিয়েছিলেন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে তার ঠোঁটে একটি হালকা ভাঙা ক্লান্ত হাসি এলো। যদি নম্বরটিও না থাকে, তবে সেই মানুষটি জীবনে কিভাবে বেঁচে থাকবে? তিনি নিজেকেই প্রশ্ন করলেন এবং ধীরে ধীরে ফোনটি টেবিলের ওপর রাখলেন। তারপর থানার রেকর্ড বিভাগকে ডাকলেন। অফিসার সামনে দাঁড়ালে নেহা খুব শান্ত কিন্তু অত্যন্ত গভীর গলায় বললেন, আজ সকালে যে পরিচ্ছন্নতা কর্মী ইউনিটটি সেই জোনে মোতায়েন ছিল, তার নামের তালিকা চাই। তার স্বরে সেই ভাব ছিল যাকে কোনো আদেশ বলা যায় না। এটি ছিল একটি অনুসন্ধান, একটি অসম্পূর্ণ পাতা, একটি গল্পের দিকে ফিরে যাওয়ার অস্থিরতা, এবং হয়তো এমন একটি সিদ্ধান্ত যা আজ তার জীবনের দিক পরিবর্তন করতে যাচ্ছিল। নেহার হৃদয় যেন তার বুকে জমে গেল। ঘর হঠাৎ ছোট লাগতে শুরু করল। বাতাস ভারী হয়ে গেল এবং সীমাদেবীর কথাগুলো তার আত্মায় এমন এক ক্ষত তৈরি করল যা শোনার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সীমাদেবী ধীরে ধীরে কথা বলছিলেন, যেন প্রতিটি শব্দ তার ভেতরে কোথাও গভীর থেকে বেরিয়ে আসছিল। বেটি, এখন তার ঘরই বা কোথায়? নেহার আঙুলগুলো টেবিলে স্থির রইল, শ্বাস আটকে গেল। তিনি চাইলেও সঙ্গে সঙ্গে কিছু বলতে পারলেন না, শুধু চোখ তুলে সীমাদেবীর দিকে তাকালেন। সেই বৃদ্ধ মায়ের মুখে বয়সের ভার কম ছিল, দুঃখের ভার ছিল বেশি। তার চোখে সেই জগৎটি দেখা যাচ্ছিল যেখানে বছরের পর বছর ধরে ব্যথা বাসা বেঁধেছিল। কয়েক মুহূর্তের পর নেহার আওয়াজ বের হল, খুব ক্ষীণ, প্রায় ফিসফিসানির মতো, মানে। সীমাদেবী ভয়ে কাঁপতে থাকা হাতে তার আঁচল গুছিয়ে নিলেন। তার আঙুলগুলো বারবার কাপড়টিকে মুচড়ে দিচ্ছিল, যেন সেটি ধরে রেখেই তিনি নিজেকে সামলে রেখেছেন। বেটি, 3 মাস আগে বাড়ির মালিক আমাদের বের করে দিয়েছে। 2 মাসের ভাড়া বাকি ছিল। মোহিত রাত রাত জেগে মজুরি করে তা মেটানোর চেষ্টা করতে থাকল, কিন্তু কতদিন কোনো একা ছেলে লড়তে পারে? নেহার গলা শুকিয়ে গেল।
তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু স্বর বাইরেই আটকে গেল। সীমাদেবী বলতে লাগলেন, যেদিন সে পরিষ্কার করার কাজ পেল, সেই দিনই সে ঘরের চাবি আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, আম্মা, এই ঘর এখন আর আমাদের নয়। আর সেই রাতেই আমরা দুজন রাস্তায় এসে পড়ি। আমি তো এক আত্মীয়ের বাড়িতে উঠলাম, কিন্তু মোহিত, সে কোথাও যায়নি বেটি। নেহার শ্বাস দ্রুত হতে লাগল। হৃদয়ে যেন কেউ মুঠি শক্ত করে চেপে ধরল। কোথাও যায়নি? তার কণ্ঠে স্পষ্ট ভয় ছিল। সীমাদেবী ধীরে ধীরে মাথা নাড়তে থাকলেন। বেটি, সে নিজের থাকার জায়গা বদলে নিয়েছে। সে বলে, আমি কোথাও থাকার যোগ্য নই আম্মা। শুধু বলে, যখন চাকরি পাব, যখন জীবন ঠিক হবে, তখন আসব। কিন্তু বেটি, সেই জীবন কখন ঠিক হবে তা সে নিজেও জানে না। নেহাকে মনে হল যেন কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। তার মন দ্রুত সেই সকালের দৃশ্যে ফিরে যেতে লাগল। মোহিত ঝাড়ু দিচ্ছিল, রোদ তার ঘাড়ে পড়ছিল। সে ক্লান্ত ছিল, নিভে গিয়েছিল, আর তিনি শুধু দেখেও চোখ ফিরিয়ে নিয়েছিলেন। নেহার চোখ ভিজে গেল, কিন্তু তিনি পলক ফেলে অশ্রু আটকে দিলেন। সে এখন কোথায় থাকে? এখন তার কোনো আদেশ ছিল না, ছিল শুধু ভাঙন, একটি ভাঙা প্রশ্ন, একজন হারানো মানুষের খোঁজ। সীনাদেবী ম্লান হাসলেন, তাতে আশা কম, অসহায়তা বেশি ছিল। বেটি, সে নিজেও জানে না যে সে কোথায় থাকে। আজ এখানে, কাল ওখানে। যেখানে কাজ পায় সেখানেই রাত কাটায়। কখনো বাসস্ট্যান্ডে, কখনো মন্দিরের উঠোনে, কখনো কোনো ঠিকাদারের গুদামে, আর কখনো কখনো খোলা রাস্তায়। সীমাদেবী ম্লান হাসলেন, তাতে আশা কম, অসহায়তা বেশি ছিল। বেটি, সে নিজেও জানে না যে সে কোথায় থাকে। আজ এখানে, কাল ওখানে। যেখানে কাজ পায় সেখানেই রাত কাটায়। কখনো বাসস্ট্যান্ডে, কখনো মন্দিরের উঠোনে, কখনো কোনো ঠিকাদারের গুদামে, আর কখনো কখনো খোলা রাস্তায়। নেহার ভেতরে কিছু একটা গভীর থেকে ভেঙে পড়ল। তিনি দুর্বলতা অনুভব করলেন, যেন পুরো অতীত, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত কঠোরতা একসঙ্গে তার সামনে এসে দাঁড়িয়েছে। সীমাদেবী ধীরে নেহার হাত স্পর্শ করলেন, যেন কোনো মায়ের অন্তহীন বেদনা সেই স্পর্শে ভরে আছে। বেটি, মোহিত ভুল করেছিল হয়তো, কিন্তু সে সারা জীবন শুধু তোমাকেই চেয়েছে। ডিভোর্সের পরেও বলতো, নেহা যেন খুশি থাকে সেটাই যথেষ্ট। কিন্তু আমি জানি, ভেতর থেকে সে প্রতিদিন ভাঙছিল। নেহার চোখ ভরে এলো, গলা বুজে গেল, এবং তিনি হঠাৎ বুঝতে পারলেন যে ভুলটা কেবল মোহিতের ছিল না, কিছু ভুল তারও ছিল, তার সিদ্ধান্তের, তার অহংকারের, তার সেই বিশ্বাসের যে কষ্ট শুধু তারই হয়েছিল। ঘরে ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। নেহা ধীরে জিজ্ঞেস করলেন, আম্মা, সে শেষবার আপনার সাথে কখন দেখা করেছে? সীমাদেবীর চোখ ছলছল করে উঠল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আজ সকালেই বেটি। সে তোমার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু ভয় পেল। বলছিল, আম্মা, সে আমাকে এই অবস্থায় দেখলে কি ভাববে? তারপর ঝাড়ু নিয়ে চলে গেল এবং বলল, আজ তার থেকে দূরেই থাকব। বেটি, সে তোমার কাছ থেকে পালাচ্ছে, নিজের কাছ থেকে নয়। নেহা সেখানেই দাঁড়িয়ে রইলেন। ঘর ঘুরতে লাগল মনে হল। হৃদয়ে যেন কোনো তীব্র অসহনীয় যন্ত্রণা জেগে উঠল। তিনি বুঝতে পারলেন, মোহিত তার থেকে দূরে ছিল না, সে তার ভাঙা দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। আর এখন তাকে খুঁজে বের করা কেবল একটি দায়িত্ব নয়, তার নিজের হৃদয়ের ডাক হয়ে উঠেছিল। ডিভোর্সের সেই দিনের পর মোহিত যেন ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল। কাজ কারবার ছেড়ে দিয়েছিল, মন এক জায়গায় স্থির থাকত না, এবং দারিদ্র্য তার জীবনে যে সামান্য আলোটুকু অবশিষ্ট ছিল তাও নির্মমভাবে নিভিয়ে দিল। যখন ভাড়া দেওয়া বন্ধ হল, তখন বাড়ির মালিক একটি শব্দ না বলে জিনিসপত্র বাইরে ফেলে দিল। মোহিত কিছু বলল না, শুধু দুটি ছোট ব্যাগ তুলে আম্মাকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়াল। তারপর থেকে 6 মাসে তার জীবন এমন এক চক্রব্যূহে জড়িয়ে গেল, যেখানে প্রতিদিন কেবল সংগ্রাম ছিল। কখনো পরিচ্ছন্নতার কয়েক ঘন্টার কাজ, কখনো লুডিং, কখনো দিনমজুরি, কখনো ঠিকাদারের গালি। আর এসবের মধ্যে তার চোখে যে শান্ত, থমকে থাকা স্বপ্নগুলো ছিল, তা যেন কোথাও হারিয়ে গেল। মোহিতের আম্মা যা বললেন তা শুনে নেহার শ্বাস ধীরে ধীরে ভারী হতে লাগল। যে মানুষটি সম্পর্কে তিনি ভাবতেন যে তালাকের পরে হয়তো সেও নিজের কোনো নতুন জগৎ তৈরি করে নেবে, সে এই পরিস্থিতিতে এসে ভেঙে পড়েছে। সীমাদেবীর কণ্ঠস্বরও ভেঙে যাচ্ছিল। বেটি, সে এখন তোমার সাথে দেখা করতে চায় না, তোমার নাম শুনলেই চুপ হয়ে যায়, বলে, নেহা এখন আমার যোগ্য নয়, বা আমি তার যোগ্য নই। নেহার চোখ এক মুহূর্তে ভিজে গেল। তিনি জোর করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। তিনি চাননি যে বৃদ্ধ মা তার দুর্বলতার এক কোণা দেখতে পান।
তার হৃদয়, যা তিনি মনে করতেন এখন মজবুত হয়েছে, সেই মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এর পরে সীমাদেবী যা বললেন তা নেহার ভেতরের দেয়াল পুরোপুরি ভেঙে দিল। বেটি, মোহিত অসুস্থ, কয়েকদিন ধরে বুকে ব্যথা, ডাক্তার বলেছিল বিশ্রাম নিতে, কিন্তু পেট তো বিশ্রাম নেয় না। কাল রাত থেকে জ্বরে ভুগছে, আর ওষুধ কেনার টাকা ছিল না। আজ সে সকাল সকাল কাজে গিয়েছিল, কারণ আজও যদি ছুটি নিত তবে তার দিনের খাবারটুকুও জুটত না। নেহার ভেতরে হঠাৎ পুরো পৃথিবী যেন এক মুহূর্তেই খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ল। মোহিত একবেলার খাবার না পাওয়ার ভয়ে তার অসুস্থ অবস্থায়ও কাজ করছিল। সেই মোহিত যে একসময় নেহাকে নিজের অংশের বড় টুকরা খাইয়ে দিত, এই বলে যে তার খিদে নেই, সে যেন খায়, যাতে সে কখনো অভুক্ত না ঘুমায়। আজ সেই মানুষটি নিজের পেটের ক্ষুধার সাথে লড়ছিল। নেহার চোখ থেকে জল পড়তে লাগল, শব্দহীন, কান্না ছাড়া, শুধু গড়িয়ে পড়তে লাগল, যেন কোনো শুকনো বাঁধ হঠাৎ পুরোপুরি শক্তি দিয়ে ভেঙে পড়েছে। তিনি এক মুহূর্ত না ভেবে বললেন, সে এখন কোথায়? সীমাদেবী ক্লান্ত গলায় বললেন, ফুটপাতের পেছনের খালি ঝুপড়িটায়, যেখানে শ্রমিকরা রাত কাটায়, সেখানেই শুয়ে থাকবে বেটি। যেতে বারণ করেছিলাম, সে বলছিল যে আমাকে ছেড়ে গেল, সে এখন আমাকে এই অবস্থায় দেখলে কি করবে? এই কথাগুলো নেহার হৃদয়ে তীরের মতো বিঁধে গেল, যেন কেউ ভেতরে কোথাও গভীর পুরনো ক্ষত আবার চিরে দিয়েছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে এখন আর নিজেকে থামালেন না। তার ভেতরে এখন আর একজন অফিসার নয়, একজন মানুষ, একজন নারী, একটি হারানো সম্পর্ক ধরফর করছিল। নেহা এক মুহূর্ত দেরি না করে জিভ টাকালেন, সীমাদেবীকে সাবধানে, যেন তিনি কেবল মোহিতের মা নন, বরং তার নিজের অতীতের একটি সংযোগকারী অংশ। জিবে বসালেন এবং দ্রুত সেই জায়গার দিকে বেরিয়ে পড়লেন, যেখানে মোহিত তার দুনিয়ার শেষ টুকরোগুলো ধরে হয়তো একা পড়েছিল, হার মানতে মানতে ক্লান্ত। জিপটি যখন সেই ঝুপড়ি এলাকায় পৌঁছাল, নেহার শরীর কাঁপছিল। এটা ভয় ছিল না, এটা ছিল অনুশোচনার এক অদেখা ঢেউ, যা এখন তার পদক্ষেপগুলোকে ঘিরে ধরেছে। নামার সাথে সাথেই তিনি অনুভব করতে পারছিলেন যে তার শিরায় প্রবাহিত সমস্ত সাহস সেই মানুষটির সন্ধানে ছুটছে, যাকে তিনি একসময় নিজের জীবন বলতেন এবং যাকে তিনি নিজেই জীবন থেকে আলাদা করে দিয়েছিলেন। সেই নেহা, যিনি প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেন, যিনি অপরাধীদের নত হতে বাধ্য করেন, যার একটি আওয়াজে ডজনখানেক লোক নড়ে ওঠে, আজ সেই ঝুপড়ির দরজায় দাঁড়িয়েছিলেন, যেখানে একজন মানুষ তার পুরো পৃথিবীর স্পন্দন উল্টে পাল্টে দিয়েছে। সেই অধিকার, সেই কর্তৃত্ব, সেই প্রতিপত্তি সব আজ একদিকে পড়েছিল, এবং অন্যদিকে ছিল একজন মানুষ, যার সামনে দাঁড়িয়ে নেহা নিজেকে সম্পূর্ণ অসহায়, একদম নগ্ন আত্মার মতো অনুভব করছিলেন। যেই তিনি ঝুপড়ির পর্দা সরালেন, এক মুহূর্তের জন্য তার হৃদয় থেমে গেল। ছেঁড়া তোষক, মরিচা ধরা টিনের ছাদ, কোণে রাখা অর্ধেক ভাঙ্গা বালতি এবং মাঝখানে মোহিত। তাকে দেখে নেহার শ্বাস যেন গলায় আটকে গেল। মোহিত সেখানে শুয়েছিল, জ্বরে কাঁপছিল, ঠান্ডা মেঝেতে একটি পাতলা চাদর জড়ানো, বুক ওঠানামা করছিল, যেন প্রতিটি শ্বাস একটি যুদ্ধ। তার চুল ছিল এলোমেলো, ঠোঁট ফাটা, আর চোখ, সেই চোখগুলো যেন ব্যথায় ভরা থাকা সত্ত্বেও কোনো আশার সন্ধানে ভটকছিল। এবং যখন সে নেহাকে দেখল, প্রথমে তার চেহারায় অবিশ্বাস ফুটে উঠল, তারপর অস্থিরতা, তারপর এমন এক গভীর নীরবতা যা তাদের দুজনের মধ্যে বাতাসকেও স্থির করে দিল। সে ওঠার চেষ্টা করে সামান্য নড়ল, কনুইয়ের ভরসায় নিজেকে ওপরে তোলার চেষ্টা করতে লাগল। কিন্তু তখনই, ওঠো না প্লিজ, ওঠো না মোহিত। নেহা প্রায় ছুটে তার কাছে গেলেন এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। পোশাক মাটিতে ধূসর হয়ে গেল, নিক্যাতে ময়লা লেগে গেল, কিন্তু নেহার কাছে যেন এই দুনিয়ার কোনো কিছুই আর গুরুত্ব রাখছিল না। মোহিত সেখানেই থমকে গেল। তার চোখে এমন ভাব ছিল যেন সে বুঝতেই পারছে না যে এটা স্বপ্ন নাকি সত্যি, যে সত্যিই কি সেই নেহা যে একসময় তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অংশ ছিল, আজ তার সামনে এই ভাঙা জায়গায় ঝুঁকে বসে আছে। নেহার কণ্ঠস্বর ভাঙা কাঁচের মতো শোনাছিল, মোহিত, তুমি আমাকে জানালে না কেন? তুমি এই অবস্থায় কিভাবে বেঁচে আছো? আমি তোমাকে এইভাবে দেখতে পারি না। মোহিত কষ্টে ঠোঁট খুলল। নেহা, তোমার আমার জীবনের নোংরামিতে কেন আসা উচিত? তুমি আইপিএস, আমি শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী। এই কথাগুলো শুনে নেহার ভেতরে যেন কোনো ভারী পাথর পড়ল। তার চোখ বিস্ফারিত হল, শ্বাস এলোমেলো হয়ে গেল, এবং কান্না অবশেষে তার ভেতরের সমস্ত বাধা দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে এলো। তিনি মোহিতের হাত ধরে নিলেন, সেই হাত যা
তার হাত ধরে স্বপ্নের দিকে নিয়ে যেত। মোহিত, আমার ভুলগুলো তোমাকে এখানে এনেছে। আমার জীবন, আমার পোশাক, আমার সাফল্য সব অর্থহীন যদি তুমি এই অবস্থায় থাকো। মোহিতের চোখ জলে ভরে এলো। সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তার গলায় একটি ভারী দলা ছিল। তুমি চলে যাওয়ার পর আমি বাঁচা ছেড়ে দিয়েছিলাম নেহা। এই কথা শুনে নেহার আত্মা যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে গেল। তিনি নত হলেন, সত্যি নত হলেন। প্রথমবার রাস্তা পরিষ্কার করা এই মানুষটির সামনে। প্রথমবার তার অতীতের সমস্ত সিদ্ধান্তের বোঝার সামনে। প্রথমবার এই সত্যের সামনে যে অহংকার আর প্রেম কখনো একসাথে চলতে পারে না। তার পোশাক, তার পদমর্যাদা, তার উচ্চতা সব মোহিতের অবস্থার সামনে ধসে পড়েছিল। আজ শুধু একজন নারী ছিল এবং তার ধৈর্যের শেষ ভেঙে যাওয়া দেয়াল কি। মোহিত, চলো বাড়ি যাই, তিনি কাঁপতে থাকা শ্বাসে বললেন। আমার সাথে, আমি সব ঠিক করে দেব, শুধু শুধু তুমি ওঠো। মোহিত চোখ তুলে তাকালো। তার চোখে আসা ততটাই ভীত ছিল যতটা ছিল বহু বছরের পুরনো যন্ত্রণা। সে ঠোঁটে একটি কঠিন প্রশ্ন রাখল, এখনও কি আমার জন্য তোমার জীবনে জায়গা আছে? নেহা এক মুহূর্ত না ভেবে, এক মুহূর্ত না থেমে, কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, আমার প্রতিটি শ্বাসে আছে মোহিত, শুধু তুমিই যাওয়া ছেড়ে দিয়েছিলে। মোহিতের মুখে প্রথমবারের মতো একটি হালকা হাসি এলো, ভামা, ক্লান্ত, কিন্তু এতই সত্য যে তাতে আশার এক উষ্ণতা লুকিয়েছিল, যেন সেই হাসি বহু বছর পর তার জায়গা খুঁজে ফিরে এসেছে। নেহা তাকে অবলম্বন দিলেন। তার কাঁধের নিচে হাত রাখলেন, যেন তিনি দুনিয়া থেকে নয়, নিজের সাথে লড়তে থাকা এই মানুষটিকে রক্ষা করছেন। তিনি মোহিতকে নিজের বাহুতে নিলেন এবং ধীরে ধীরে জিপের দিকে নিয়ে গেলেন। ঝুপড়ির সরু গলিতে লোকেরা থমকে গেল। শ্রমিকরা কাজ থেকে ফেরার পথে দাঁড়িয়ে গেল এবং প্রথমবারের মতো তারা দেখল যে একজন আইপিএস অফিসার একজন পরিচ্ছন্নতা কর্মীকে এভাবে সামলাচ্ছেন, যেন তার কোনো পদ নেই, কোনো পরিচয় নেই, শুধু হৃদয়ের এক গভীর বন্ধন আছে, যা হয়তো ভেঙেছিল কিন্তু শেষ হয়নি। আর সেই মুহূর্তে সেই ভিড় একটি সত্য অনুভব করল। কখনো কখনো মানুষ তার সবচেয়ে বড় জয় তার সবচেয়ে গভীর পরাজয়ের সামনে নতি স্বীকার করেই অর্জন করে নেয়। কারণ নত হওয়া দুর্বলতা নয়, নত হওয়া নিজেকে স্বীকার করা, এবং স্বীকার করায় মানবজাতির সবচেয়ে বড় সাহস। বন্ধুরা, এই দুনিয়ায় কোনো মানুষের মূল্য তার পদ, তার বেতন বা তার অবস্থা দিয়ে মাপা হয় না। মূল্য তৈরি হয় হৃদয় থেকে, এবং হৃদয় সেই জায়গা যেখানে পদমর্যাদা, পোশাক, প্রতিপত্তি সব ম্লান হয়ে যায়। কখনো কখনো যাকে আমরা কাঁধ থেকে নামিয়ে দিই, যাকে আমরা পিছনে ফেলে আসি, সেই আমাদের জীবনের সবচেয়ে মজবুত ভিত্তি হয়। কিন্তু অহংকার আমাদের কাছ থেকে সেই সব কিছু কেড়ে নেয়, যা ফিরে পাওয়ার জন্য আমরা সারা জীবন আকুল হয়ে থাকি। নেহার পদক্ষেপগুলো দ্রুত ছিল, কিন্তু তার ভেতরে আবেগের ঝড় চলছিল। প্রতিটি পদক্ষেপে একটি প্রশ্ন ছিল, তার কি মোহিতকে তার জীবনে ফিরিয়ে আনা উচিত ছিল? ভাঙা সম্পর্কগুলোকে কি দ্বিতীয় জীবন দেওয়া উচিত, নাকি কিছু সিদ্ধান্ত সত্যিই ফিরে আসে না? কিন্তু সত্য হল, সম্পর্ক শেষ হয় না, তারা শুধু কোথাও থেমে যায়। আর যদি হৃদয়ে সামান্যতম জায়গা অবশিষ্ট থাকে, তবে তারা আবার চলতে শুরু করে, কারণ হৃদয় সেই পথটিই বেছে নেয় যা তার ক্ষতও মনে রাখে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্টে লিখুন, সচ্চা রিস্তা কভি খত্ম নেহি হোতা। সত্যিকারের সম্পর্ক কখনো শেষ হয় না। এবং পরবর্তী আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।